একটা মৃত শরীর তার সামনে পড়ে আছে এবং সে সেখানে বসে নিজের শরীরের খিদে মেটাচ্ছে। কেমন একটা অবস্থার মধ্যে মানুষের লোভ লালসা চলে যায় সেটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। সে সবসময় বলতো যে তুমি কালো, তোমার কাছে পয়সা নেই, তুমি আমাকে বাইরে আউটিং করাতে নিয়ে যেতে পারো না, তুমি সবসময় তোমার মা এবং বোনের কথা মেনে চলো, তুমি আমার সাথে রিলসে নাচতে পারো না, তুমি আমার যোগ্যই না। একটা মানুষ এই সমস্ত জিনিস দীর্ঘ সময় ধরে সহ্য করছিল। এক সংসারে সে থাকবে, কিন্তু তার জন্য সে একাধিক শর্ত রেখেছিল। আজকে এমন একজনের কথা বলবো যে অনেক চালাকি করে একটা কর্মকাণ্ড ঘটায়, সেভাবে কেউ তাকে ধরতে পারবে না। তার অস্কার লেভেলের অ্যাক্টিং সবাইকে প্রথমে তো একটু ভুলিয়ে রেখেছিল, কিন্তু পুলিশ যেই না ওই ঘরে ঢোকে সে ভাবতে শুরু করে এবার তার কি হবে। সে তার অস্কার লেভেলের অ্যাক্টিংটা আরও বাড়িয়ে দেয়, কিন্তু এতে কি শেষ রক্ষা আদেও হবে? 7 এপ্রিল 2026 রাত্রেবেলা তখন 2 কি 2:30 বাজে। হঠাৎই মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রামে এক বউ প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং তার চিৎকার শুনে তার পাশের রুম থেকে তার শাশুড়ি এবং ননদ এসে তার রুমে যখন ঢোকে তারা রীতিমতন শক হয়ে যায়। তাদের ফ্যামিলির ভরসা, অনলি আর্নিং মেম্বার, তাদের ছেলে দেব মৃত অবস্থায় বিছানার উপর পড়ে আছে এবং ঠিক তার পাশের রুমেই, যেটাকে সাধারণত তারা স্টোর রুম হিসেবে ইউজ করে, সেই রুমে তাদের বৌমা প্রিয়াঙ্কাকে কেউ বা কারা একটা বেঁধে রেখে চলে গেছে। সে পাগলের মতন চিৎকার করছে। যতক্ষণে প্রিয়াঙ্কার শাশুড়ি এবং ননদ এই চিৎকার চেঁচামেচি শুনে ওইখানে গিয়ে পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে, ততক্ষণে এই আওয়াজ কিন্তু প্রতিবেশীর ঘরেও চলে গেছে। প্রতিবেশীরাও ঘর থেকে বেরিয়ে সবাই দেবের বাড়ির দিকে রওনা দিয়েছে। তারাও ভাবছে দেবের বাড়িতে হলো তো কি হলো যে মাঝরাতে এরকম চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বাড়ির দরজায় এসে নক করে, দরজা খুলে দেওয়া হয়। প্রতিবেশীরাও রুমের ভিতর এসে রীতিমতন শক হয়ে যায়। এটা কি দেখছে তারা দেবের ডেড বডি দেখছে। তার মাথায় বিরাট বড় একটা আঘাত, রুমটা পুরো রক্তে ভরে গেছে এবং পাশের রুমে তাদের বাড়ির বৌমা বাধা অবস্থায় আছে। বৌমা প্রিয়াঙ্কাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছে, তখন সে বলে ডাকাতি। সে রীতিমতন হাঁপাচ্ছে, সে তার লাইফের সমস্ত কিছু হারিয়েছে। তাদের বিয়ে বেশি দিন হয়নি, কিন্তু এই সময়ের মধ্যেই প্রিয়াঙ্কা বিধবা হয়ে গেছে। এই শকটা সে সহ্য করতে পারছে না। বারবার হাঁপিয়ে হাঁপিয়ে বলছে রুমের মধ্যে কয়েকজন লোক ঢুকে এসেছিল, তারা আমাকে বেঁধে দেয়। তারপর দেবকে বলে ঘরের যত ভ্যালুয়েবল আইটেমস আছে সেগুলো বার করে দাও। দেব বার করতে না চাইলে তার সাথে ফাইট শুরু হয়ে যায়। দেন দেবকে তারা মেরে ফেলে, আমাকে বেঁধে রেখে চলে যায়। বলে এটুকু যে যদি আমি চিৎকার করি আমাকেও মেরে দেবে। যখন আমি বুঝতে পারি তারা বেরিয়ে গেছে, তখনই আমি চিৎকার করা শুরু করি। এর মধ্যে পুলিশকেও ফোন করে দেওয়া হয়েছে। পুলিশ ওখানে চলে এসেছে। পুলিশ আসা মাত্রই পুরো সিচুয়েশান থেকে সবাইকে বার করে। তারা দেখে ওই বাড়ির বৌমা প্রিয়াঙ্কা সে প্রচণ্ড কাঁদছে। তাকে যখন পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে যে পুরো ঘটনাটা কি হয়েছিল, একটু কি বলতে পারবে, তখন সে বলে যে আমি আর দেব ওই রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎই আমার ঘুমটা ভেঙে যায় কোনো একটা আওয়াজে। দেন আমি দেখি আমার সামনে 3-4 জন ব্যক্তি অন্ধকারে দাঁড়িয়ে আছে। হঠাৎই লাইটটা জ্বেলে যায়। তারপর আমাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং সেই তর্ক বিতর্কের একটা পর্যায়ে একজন আমাকে স্টোর রুমে আটকিয়ে আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর তারা দেবের সাথে কনভারসেশন শুরু করে। তারা দেবকে বলে যে যত ঘরের ভ্যালুয়েবল জিনিস আছে সেগুলো বার করো, আর যদি না বার করো তোমাকে তো মারবই, তার সাথে সাথে তোমার ওয়াইফের সাথেও আমি সমস্ত কুকর্ম করে যাব। শোনার পরেও সাহসিকতার সাথে দেব তাদের কনফ্রন্ট করে অ্যান্ড বলে যে আমি আমার কিছুই দেব না। তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং একটা পর্যায়ে ঝগড়া যখন বেশ উঁচু স্বরে চলছে, হঠাৎই দেবের সাউন্ড আমি আর পাই না।
তার আগে একটা আওয়াজ হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম দেবকে হয়তো তারা আঘাত করেছিল, কিন্তু আমি তো চিৎকার চেঁচামেচি করতে পারছিলাম না, তার কারণ আমি ছিলাম অন্য রুমে এবং একজন ডাকাত আমার সামনেই দাঁড়িয়ে ছিল। এবার পুলিশ তাকে বলে যে প্রিয়াঙ্কা, তোমার রুম থেকে কি ডাকাতরা কিছু নিয়ে গেছে? তখন সে বলে যে হ্যাঁ, 15 লাখের গয়না তারা নিয়ে গেছে, আর তার সাথে সাথে 50,000 টাকা ক্যাশ ছিল, সেটাও তারা নিয়ে গেছে। পুলিশ এটুকু শুনে তারা বডিটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ এবার ওই বাড়ির আরও যে 2 মেম্বার আছে, দেবের মা এবং বোন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এটুকুই বেরিয়ে আসে যে তারা মাঝরাতে তাদের বৌমার একটা চিৎকার শোনে এবং সেই চিৎকার শুনেই তারা রুমের মধ্যে ঢোকে। প্রথমে তো তারা আসতে চাইছিল না। কেন তারা আসতে চাইছিল না? তার কারণ দেব আর প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মাঝেই বেশ ঝামেলা হতো। এই ঝামেলার জন্য রাত বিরেতে তারা ঝগড়া করতো। তো সেই কারণেই তারা দুজন আসতে চাইছিল না। কিন্তু একটা সময়ের পর তারা ভাবে যে না, এই ঝগড়া এইভাবে কন্টিনিউ হলে এই সংসারে শান্তি থাকবে না। তো সেই জিনিসের জন্যই তারা এই রুমে আসে এবং এই রুমে আসার পর তারা দেখে পুরো সিচুয়েশনটাই অন্য। দেব আর প্রিয়াঙ্কার বিয়ে হয় 2015 সালে, কিন্তু এই বিয়েটা নর্মাল বিয়ে ছিল না। এখানে একটা টুইস্ট ছিল। যখন দেব আর প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল তখন দেবের বয়স মাত্র 19 আর প্রিয়াঙ্কার বয়স 15। তার মানে দুজনেই আন্ডার এজ ছিল, যেটা ভারতের আইনের বিরুদ্ধে। এই বয়সে তারা কিন্তু কোনোভাবেই আইন মেনে বিয়ে করতে পারবে না, কিন্তু সমাজ ব্যবস্থা একটা কথা আছে, তো তাদের মধ্যে বিয়ে হয়। কিন্তু এই বিয়ের পর প্রিয়াঙ্কা মোটেও তার শ্বশুরবাড়ি আসেনি, সে তার বাপের বাড়িই থেকে গেছিল। কথা 2 ফ্যামিলির মধ্যে এটুকুই হয়েছিল, যখন প্রিয়াঙ্কার পড়াশুনো কমপ্লিট হবে এবং যখন সে লিগ্যাল এজে পৌঁছাবে তখন সে দেবের কাছে যাবে। এইটুকু ঠিক হওয়ার পর দেব প্রিয়াঙ্কা আলাদাই থাকতো, তাদের মধ্যে মাঝে মাঝেই কথা হতো। এইদিকে দেব, তার বাবা ছোটোবেলায় মারা গেছিল এবং বড় হওয়ার পর থেকেই সে পুরো ফ্যামিলির দায়িত্বটা নিজের কাঁধেই নিয়েছিল। সে মশলা ব্যবসায়ী ছিল এবং মশলা ব্যবসায়ী যারা হয় তারা আর 5টা ব্যবসায়ীর মতন জাস্ট হিসাব করে না। তারা ওইখানে যায়, তাদের গায়ে মশলা লাগে, তারা রীতিমতন যখন ব্যবসা থেকে বাড়িতে ফেরে তাদের দেখলে মনে হবে তারা মশলাম্যান। মশলার ব্যবসা করে দেব বাড়ি করেছিল, বিয়ে করেছিল এবং মোটামুটি একটা ভালো লাইফ লিড করছিল। বিয়ের পর দেব এবং দেবের ফ্যামিলি ভেবেছিল যে নতুন বউ ঘরে যখন আসবে তখন সংসারটা ভালো হবে, সংসারে শান্তি আসবে। লক্ষ্মীর বদলে তারা কখন যে এমন একজন মানুষকে এনেছিল যে দেবকেই পছন্দ করতো না। সময় কেটে যায়, প্রিয়াঙ্কার বয়সটা বাড়ে, এবার তাকে শ্বশুরবাড়ি যেতে হবে। কিন্তু সে তার ফ্যামিলিকে বলে যে আমি মোটেও এই দেবের সাথে থাকবো না, দেব কালো, দেব দেখতে ভালো না, দেবের কাছে পয়সা নেই, আমি যাব না। কিন্তু ফ্যামিলি বলে বিয়ে হয়ে গেছে, এখন তোমার কাছে আর কোনো অপশান না, তোমাকে দেবের কাছেই ফেরত যেতে হবে। এই রীতিমতন বাধ্য হয়েই দেবের কাছে আসে। এবার দেব যখন প্রিয়াঙ্কাকে পায় তখন ভাবে সে একটা সংসার লাইফ শুরু করবে। দেবের এখন বয়সও হয়েছে, সে আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতেও শিখেছে। কিন্তু সে একটা জিনিস দেখে যে তার ওয়াইফ প্রিয়াঙ্কার তার প্রতি কোনো অ্যাট্রাকশান নেই। সে নিজের মতন থাকে, মোবাইল নিয়ে থাকে, কারোর সাথে কথা বলে। এই নিয়ে দেব তেমন কোনো কোশ্চেন তোলেনি, কিন্তু সবারই তো একটা সহ্যের সীমা আছে না। একদিন সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সে বলে যে তুমি প্রিয়াঙ্কা কার সাথে ফোনে এত কথা বলো। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর থেকে দেব কিন্তু প্রিয়াঙ্কার উপর নজর রাখতো এবং প্রিয়াঙ্কা অন্য কারোর সাথে যে কথা বলতো রোজ, সেটা সবাই বুঝতে পারে। তাদের মধ্যে ঝগড়াও হয়। তখন প্রিয়াঙ্কা বলে যে তুমি আমার যোগ্য নও, তুমি কালো, তুমি রিলস বানাতে পারো না, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না, তুমি আমাকে টাকা পয়সা হাতে দাও না, তোমার পয়সা কড়ির অবস্থাও ভালো না, তুমি তো আমার যোগ্যই না। বিয়েটা আমার অমতে হয়েছিল, ছোটোবেলায় হয়েছিল, আমি তখন কিছু বুঝতাম না, এখন বুঝতে পারছি, তো আমি তোমার সাথে থাকতেই চাই না। এই সমস্ত কিছু বলে প্রিয়াঙ্কা কিন্তু আবার তার বাপের বাড়ি চলে যায়। সেখানে সে আরও কয়েক বছর থাকে। তারপরে শেষমেশ 2026 ফেব্রুয়ারিতে সে রিটার্ন করে দেবের কাছে। কিন্তু এবার সে যখন রিটার্ন করে তখন সে দেবকে এবং দেবের ফ্যামিলিকে অনেকগুলো শর্ত দেয়। সেগুলো হচ্ছে, 1,
আমার মোবাইল চেক করা যাবে না, আমি যখন খুশি যেখানে খুশি যার সাথে খুশি বেরোতে পারি, কেউ আমাকে কোনো কোশ্চেন করতে পারবে না, আমাকে একটা বিউটি পার্লার করে দিতে হবে। এই সমস্ত কিছুতে দেব এগ্রি করে যায়। এবার দেব এবং দেবের ফ্যামিলি এই সমস্ত জিনিসে এগ্রি কেন করে? তাদের কথা মতন যে সমাজ জেনে গেছে দেবের বিয়ে হয়ে গেছে, তাদের বাড়ির বৌমা হচ্ছে প্রিয়াঙ্কা, তার মানে প্রিয়াঙ্কা হচ্ছে সেই বাড়ির সম্মানের সবথেকে বড় সিম্বল। সেই যদি এরকম করে তাহলে সবাই তো ছিছি করবে। এই ছিছি থেকে বাঁচতেই তারা আবার এই সমস্ত শর্ত প্রিয়াঙ্কার মেনে নেয়। প্রিয়াঙ্কা ফিরে আসে, কিন্তু ফিরে আসার পরেও সে ঝগড়া করতে শুরু করে, সে নানানভাবে দেবকে ছোট করতে থাকে, কিন্তু দেব কোনো মতে মানিয়ে নিচ্ছিল। দেব একটা সময় তার ধৈর্য সীমা ভাঙে, সে প্রিয়াঙ্কাকে কনফ্রন্ট করতে থাকে, তুমি কেন মোবাইলে অন্যের সাথে কথা বলছো? তোমাকে এই গ্রামের ছেলেরাই দেখেছে অন্য কারোর সাথে বাইক করে তুমি ঘুরে বেড়াচ্ছ, অন্য কারোর সাথে যাচ্ছ, এটা এখানে চলবে না। প্রিয়াঙ্কা এবার বুঝতে পারে যে এই দেব যে সমস্ত কিছু মেনে তাকে নিয়ে এসেছিল, যাকে সে ভাবছিল সে কিছু বলবে না, সে তো বলতে শুরু করেছে। এবার এই দেব যদি এত কিছু বলতে শুরু করে তাহলে তার স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাবে না? যেমন একটা কথা আছে না, মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই চয়েস। এইখানেই প্রিয়াঙ্কার সব থেকে প্রবলেম হচ্ছিল। তো প্রিয়াঙ্কার একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা এবার জানার পালা এসছে। প্রিয়াঙ্কা যখন বিয়ের পর তার বাপের বাড়িতেই থাকছিল, সেখানে তার পরিচয় হয় কমলেশের সাথে। কমলেশের সাথে সে দীর্ঘদিন প্রেম করে, এরপর কমলেশ আবার অন্য জায়গায় বিয়ে করে নেয়, সেখানে তার দুটো সন্তানও হয়। কিন্তু এই প্রেমটা কন্টিনিউ ছিল। সে যখন দেবের বাড়িতে অনেক শর্ত দিয়ে আবার রিটার্ন করে, তখনও সে কন্টিনিউয়াস কমলেশের সাথে কথা বলতে থাকতো, এইভাবে চলছিল। কিন্তু যেই দেব এবার প্রিয়াঙ্কাকে কনফ্রন্ট করতে শুরু করে, প্রোটেস্ট করতে শুরু করে, কমলেশ আর প্রিয়াঙ্কা ভাবে যে এ যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদের ভালোবাসার সম্পর্কটা স্মুথলি চলবে না, তো একে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। প্ল্যান তারা করতে থাকে। কমলেশের এক বন্ধু ছিল সুরেন্দর। এই সুরেন্দর সে একটা হিস্ট্রি ক্রিমিনাল। এই ক্রিমিনালকে বলা হয় যে একজনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, এবং সেই মোতাবেক সমস্ত প্ল্যানিং তারা করতে থাকে। সুরেন্দর ডেট দেয় 4 তারিখ এপ্রিলে, সেই দিন এই কাজটা হয়ে যাবে এবং তার 1 লাখ টাকা লাগবে। 50,000 টাকা তাকে অ্যাডভান্স করা হয়। কিন্তু 4 এপ্রিল সকালবেলা সুরেন্দর বলে যে আমি কাজটা আজকে করতে পারবো না। তখন প্রিয়াঙ্কা প্রচণ্ড রেগে যায় এবং সুরেন্দরকে বলে যে তাহলে আমাদের টাকাটা রিটার্ন দিয়ে দাও, তোমার এই কাজ করতে হবে না। কিন্তু সুরেন্দর বুঝিয়ে বলে যে ম্যাডাম, আমি 4 তারিখ করতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি অন্য একটা খুনের কাজে, তো 2-3 দিন ওয়েট করে যান, তারপর আমি এই কাজটা আপনার হয়ে করে দিচ্ছি। এদিকে প্রিয়াঙ্কা আর কমলেশ প্ল্যানিং করতে থাকছিল। তারা ডিসাইড করে যেহেতু দেবকে খুনের টাইম খুব ক্লোজ চলে এসেছে, সেহেতু তারা এবার কথা বলা বন্ধ করবে। প্রিয়াঙ্কা তার সমস্ত কল ডিটেলস নিজের ফোন থেকে মুছে দেয়, দেবের ফোন থেকেও মোছার চেষ্টা করে। এই সমস্ত কিছু করার পর চলে আসে সেই কালো রাত্রি, 7 এপ্রিল। ছাদের উপর দুজন উঠে আসে, কমলেশ আর সুরেন্দর। দরজা খুলে দেয় কে? অবশ্যই ওই বাড়ির বৌমা প্রিয়াঙ্কা। সে ঢুকে বলে যে সবাই ঘুমিয়ে পড়েছে। এর আগে সে প্রত্যেকটা ঘরে গিয়ে চেক করেছে সবাই ঘুমিয়েছে কিনা। সে চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে, কেউ আসছে কি আসছে না। এদিকে কমলেশ আর সুরেন্দর দুজনেই ঢুকে যায়। কমলেশ রুমের বাইরে আছে, সুরেন্দর একটা দাও দিয়ে সোজা দেবের উপর অ্যাটাক করে। অ্যান্ড দেব সে জাগেও নি, ঘুমের মধ্যেই একটা আঘাতেই তার মৃত্যু হয়ে যায়। এরপর সুরেন্দর ওই সিচুয়েশন থেকে বেরিয়ে বাইরে চলে যায়। কমলেশ আর প্রিয়াঙ্কা তখনও রুমের মধ্যে আছে। ওই রুম, যে রুমে প্রিয়াঙ্কার হাজব্যান্ড দেবকে মারা হয়েছে, সেই রুমের মধ্যেই প্রিয়াঙ্কা আর কমলেশ শারীরিক সম্পর্ক করে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন। এবং এই সমস্ত কিছু করার পর রুমের মধ্যে যত জামা কাপড় সমস্ত কিছু ছিল, সেই সমস্ত কিছু তারা ছড়িয়ে ফেলে দিয়ে কমলেশকে প্রিয়াঙ্কা বলে তুমি আমাকে এবার বেঁধে দাও, দিয়ে তুমি এই ছাদের পাড় থেকে চলে যাও। কমলেশ চলে যায়। কমলেশ বেরোতেই প্রিয়াঙ্কা চিৎকার করতে শুরু করে, এবং তারপরের পুরো ঘটনা আপনারা শুনেছেন কিভাবে সবার এন্ট্রি হলো। আমি বলেছিলাম পুলিশেরও এন্ট্রি হয়ে গেছে। এই ঘটনাটা আপনারা জেনে গেছেন, কিন্তু পুলিশ তো এখনও জানে না। পুলিশ যখন
ফ্যামিলি, প্রতিবেশী, ইভেন প্রিয়াঙ্কাকেও জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু একটা সিচুয়েশান আইডিয়া করে তারা একটা পয়েন্টে এসে থেমে যায়। সেটা কি আপনারা লক্ষ্য করেছিলেন? সেটা হচ্ছে প্রিয়াঙ্কাকে যখন পুলিশ জিজ্ঞাসা করেছিল যে ঘর থেকে কি কি ডাকাতরা নিয়ে গেছে, সে একদম ক্লিয়ারলি বলে 15 লাখ টাকার গয়না এবং 50,000 ক্যাশ। কি করে সে এত শিওর হয়ে বলল? দ্বিতীয়ত, প্রিয়াঙ্কার ফোনটা যখন পুলিশ চেক করে দেখে সমস্ত কল ডিটেলস ডিলিটেড। তারপর তার কল ডিটেলস রেকর্ড পুলিশ যখন বার করে তখন পুলিশ দেখতে পায় প্রিয়াঙ্কা কন্টিনিউয়াসলি কমলেশ বলে এক ব্যক্তির সাথে দীর্ঘ সময় ধরে কথা বলতো, কিন্তু খুনের আগের 3-4 দিন তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। কিন্তু খুনের রাতে ওই 2 নাম্বারের মধ্যে কনভারসেশন হয়েছিল এবং যে নাম্বারের সাথে প্রিয়াঙ্কার কনভারসেশন হচ্ছিল সেই নাম্বারটা ওই সময় মানে ক্রাইমের সময় ওখানেই উপস্থিত ছিল। তৃতীয় পয়েন্ট, পুলিশ জানতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তো সেখানে পুলিশের আরও সন্দেহ হয়। ফোর্থ পয়েন্ট, পুলিশ যখন পুরো রুমটা সার্চ করে সেই রুমের মধ্যেই তারা বেশিরভাগ গয়না রিকভার করে নেয়। ডাকাতরা আসে, ডাকাতি করে, আবার গয়নাগুলো ঘরের মধ্যেই রেখে দিয়ে চলে যায়। কিন্তু 50,000 টাকাটা গায়েব কেন? সেটা কি সুপারির টাকা? তাহলে সমস্ত কিছু কি প্রিয়াঙ্কাই ঘটিয়েছে? ফিফথ পয়েন্ট, পুলিশ ভাবে যে যখন কোনো ডাকাতি করতে আসে তারা খুন খারাপির থেকে একটু দূরে থাকে। তো এই ক্ষেত্রে এত গভীর একটা আঘাত তারা দেবকে কেন করলো এবং দেব যে পজিশনে বিছানার উপর শুয়েছিল সেটা থেকে পুলিশেরও প্রথমেই মনে হয়েছিল দেবকে ঘুমের মধ্যেই মারা হয়েছিল। প্রিয়াঙ্কা যে জিনিসটা বলেছিল না, যে দেবের সাথে হাতাফাই হয়েছিল, সেগুলো হয়তো হয়নি, হলে আরও অনেক প্রমাণ এখানে থাকতো। পর যখন পুলিশরা রুমটাকে ভালো করে চেক করে তখন দেখে যে বেডে দেবকে খুন করা হয়েছে তার সামনেই কিছু তরল পদার্থ পড়ে আছে। সেটা যখন পুলিশ ল্যাবে নিয়ে টেস্ট করে তখন পুলিশ জানতে পারে ওইটা এমন এক রকমের ফ্লুইড যেগুলো শারীরিক সম্পর্কের সময় নির্গত হয়। পুলিশ এখানে কোথাও না কোথাও এই পুরো জিনিসটা বুঝতে পারে প্রিয়াঙ্কাই এখানে সমস্ত কর্মকাণ্ড করেছে। প্রিয়াঙ্কাকে নেক্সট ডে থানাতে নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে তো হ্যাবিচুয়াল ক্রিমিনাল ছিল না, তো সে একটা সময় সমস্ত কিছু স্বীকার করে। প্রিয়াঙ্কাকে তো অ্যারেস্ট করাই হয়েছে, কমলেশকেও অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে 14 দিনের জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে। এখনও সুরেন্দারকে পুলিশ ধরতে পারেনি, আশা করি পুলিশ খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। কিন্তু এই যে পুরো ঘটনাটা শুনলেন, এই ঘটনাটা শুনে আপনার দেবের জন্য অনেক দুঃখ হচ্ছে আর প্রিয়াঙ্কার উপর অনেক রাগ হচ্ছে, কিন্তু এখানে কে ভুল কে ঠিক এই জিনিসটা বলা কঠিন। কিন্তু আমরা একটা ক্রোনোলজি এখানে দেখতে পাই। প্রথম কথা হচ্ছে প্রিয়াঙ্কাকে কম বয়সে বিয়ে দেওয়া একটা প্রচণ্ড বড় ভুল হয়েছিল প্রিয়াঙ্কার মা বাবার। যখন প্রিয়াঙ্কা দেবকে পছন্দ করছে না তখন উচিত ছিল তাদের আলাদা হয়ে যাওয়ার। কেন দেব এত কিছু দেখার পরেও তাকে নিজের ঘরে আনলো? কেন ডিভোর্স দিল না? আমাদের দেশে ডিভোর্স এমন একটা টার্ম যেটা শুনে সবাই ভয় পেয়ে যায়। সত্যি ভয় পেয়ে যাওয়ার মতনই একটা সম্পর্ক, কত স্বপ্নের সাথে মানুষ গড়ে, কিন্তু সেটা ভেঙে গেলে সবারই তো দুঃখ হয় না? তো সেই ক্ষেত্রে ডিভোর্স তখনই মানুষ নেয় যখন সম্পর্কটাকে আর কোনো মতেই চালানো যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেব যদি ডিভোর্স দিয়ে দিত আর আমাদের দেশে যদি ডিভোর্সটা ইজি হতো তাহলে এই ঘটনাটা হয়তো করতো না। তো এই ছিল আজকের একটা দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।